إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, দ্য মিউজিক মেড মি ডু ইট, অ্যান ইন-ডেপথ স্টাডি অফ মিউজিক থ্রু ইসলাম অ্যান্ড সায়েন্স। ডক্টর গওহর মোশতাক বলে এক ভদ্রলোকের লেখা বই। আইআইপিএইচ, সৌদি আরবের আইআইপিএইচ এর পাবলিকেশন। আপনারা যারা জানেন যে সৌদি আরবের আইআইপিএইচ অনেক ভালো ভালো বই করে, দুইটাই আর কি, মেইনলি দারুস সালাম এবং আইআইপিএইচ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বইয়ের ব্যাপারে। ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস, তাদের বই এটা। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে শুরু করবো ইনশাআল্লাহ। গতদিনের আমাদের যে চ্যাপ্টারটা, ব্রডার হেডিং যেটা ছিল, সেটা ছিল যে মুভি ইন্ডাস্ট্রি বা ওই সমস্ত জিনিসে আপনার এই ইসের প্রভাব কি আর কি, মিউজিকের প্রভাব কি, মুভি বা অ্যাডভার্টাইজিং, এই সমস্ত জিনিসগুলোতে আর কি কি প্রভাব, গানের কি প্রভাব বা এই নিয়ে ছিল মোটামুটি ভাবে আর কি। তো আমরা কিছুটুকু করছি, প্রোগ্রেস করছি এখানে। আমরা দেখতেছি, একটু একটু এক মিনিট আমি একটু সময় নিচ্ছি দেখতে যে আচ্ছা, এই চ্যাপ্টারটার হচ্ছে সেক্স, ড্রাগস অ্যান্ড রক অ্যান্ড রোল। তার আন্ডারে আমরা মুভি ইন্ডাস্ট্রিতে কি অবস্থা, বা আপনার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটার কি ইম্প্যাক্ট কি, সেটাই করতেছিলাম। ব্রডার হেডিং হচ্ছে সেক্স, ড্রাগস অ্যান্ড রক অ্যান্ড রোল। আর আমরা যে পার্টিকুলার সাব হেডিং এর আন্ডারে পড়তেছিলাম সেটা ছিল ইম্পর্টেন্স অফ মিউজিক ইন মাস ডিসেপশন, এটা শেষ করছি আমরা। তারপরে আমরা পড়তেছিলাম যে ইম্পর্টেন্স অফ মিউজিক ইন ফিল্ম ইন্ডাস্ট্রি, এখানে এসে আমরা শেষ করছি। ঠিক আছে, আমরা বাকিটুক এখন মানে যেখানে শেষ করছিলাম তারপর থেকে এই করব। তো এখানে একটা 1994 এর একটা করতেছেন আপনার, একটা সার্ভে বা একটা লেখা থেকে করতেছেন, যেখানে বলতেছেন কম্পোজার্স অফ ফিল্ম মিউজিক created a total of 5 different background music tracks. ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতে যখন একটা মুভি চলে, যখন একটা অ্যাডভার্টাইজ চলে, অথবা যখন একটা ডকুমেন্টারি চলে, যাই যাই হোক সেটা, মানে চলচ্চিত্র যেটাকে আমরা বলি, তখন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলতে থাকে সেটার কথা বলতেছেন। ফর এক্সাম্পল, ক্রাইম অর মেলোড্রামা ফর দ্য সেম 10 মিনিটস ফিল্ম সেগমেন্ট। একটা ফিল্মের সেগমেন্ট 10 মিনিটের, সেটার জন্য 5টা ডিফারেন্ট টাইপের মিউজিকই করছেন। এবং কনক্লুশনটা কি হবে, যে 5টা ডিফারেন্ট টাইপের মিউজিকের উপর ডিপেন্ড করে একই সেগমেন্টের দর্শকরা 5 রকমের রিয়েকশন দেখাইছেন, বা 5 রকমের ইমপ্রেশন হয়েছে, পারসেপশন হয়েছে তাদের, বা ইমপ্রেশন হয়েছে, বা তারা 5 ধরনের রিয়েকশন হয়েছে, 5 ধরনের ইমোশনাল সেট, মানে মাইন্ডসেট হয়েছে তাদের। কিন্তু জিনিসটা একই, ফিল্মটা একই। কথাটা বুঝছেন কি বলতেছে? ধরেন 10 মিনিটের একটা একটা নাটকের টুকরা আপনি 10 মিনিট কেটে নিলেন, কেটে নিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকে আপনি 5টা ডিফারেন্ট টাইপ অফ মিউজিক দিচ্ছেন। তার উপর ডিপেন্ড করে দেখা গেছে যে মানুষ 5 ভাবে রিয়েক্ট করতেছে, বা 5 রকমের মানে ইমোশন তাদের ভিতর জাগ্রত হয়েছে, এন্ড সো অন, এরকম ব্যাপার আর কি। এটা সহজ করে বললাম আমি মানে প্রচলিত বাংলায়। The results of the study revealed that depending on the musical soundtrack, the viewers made different judgments. এই কথাটা আমি বলছি, মানে প্লেনলি বললাম আগে, ডিফারেন্ট জাজমেন্টই করছেন regarding the appropriateness of emotional categories such as sad, sentimental, thrilling or vivid, মানে কখনো দুঃখ, কখনো সেন্টিমেন্ট, কখনো রোমাঞ্চকর। এই যে ব্যাপারগুলো, এই যে যে জিনিসগুলো আমাদের ভিতরে স্বাভাবিকভাবে আসে, আমরা একটা দুঃখের চিত্র দেখলে বা দুঃখের কথা শুনলে বা গল্প শুনলে কিছুটা হলেও আমাদের উপর এফেক্ট আসে, সেটা আসলে মিউজিক দিয়ে এটাকে আপনার ভিতরে প্রথিত করা হয়, বা আপনার ভিতরে ইন্ডিউস করা হয় আপনাকে সেই দিকে।
এই কথাটাই বলা হচ্ছে এখানে। চয়েস অফ মুভি সিন মানে ক্রাইম, হরর, কমেডি, থ্রিলার, reasons for the action of the leading character and expectation about the end of the movie. মিউজিকের উপর ডিপেন্ড করবে আপনি এখানকার প্রমিনেন্ট ক্যারেক্টার যে সে যে অ্যাকশনটা নিল। ধরেন কথার কথা একটা জাস্ট উদাহরণ দিচ্ছি আমি, যে সে একটা ডাকাতি করলো, ডাকাতি করে পয়সাটা নিয়ে এসে গরিবের ভিতরে আপনার করে ডিস্ট্রিবিউট করে দিল। এই এই একটা ঘটনা আমি বলতেছি। ডাকাতি জিনিসটা কি? খারাপ একটা জিনিস, গর্হিত জিনিস, আইন বিরুদ্ধ জিনিস, অত্যন্ত বড় একটা ক্রাইম। সেটা এনে আপনার এই যে তার অ্যাকশনটা ডাকাতির, এইটা সময় বা এটা দেখে আপনার মনে কি ইমোশন আসবে বা কি ভাববেন আপনি বা কি ইমপ্রেশন আসবে, এইটাও মিউজিক দিয়ে সে চেঞ্জ করে দিবে। মিউজিকটা এমন ভাবে সেট আপ করবে যে আপনার এটা দেখে খুব খারাপ লাগবে না, অথবা আপনার খুব খারাপ লাগবে, মানে যেটা করতে চাবে আর কি সেটা। তো বলতেছেন যে এক্সপেকটেশন অ্যাবাউট দ্য এন্ড অফ দ্য মুভি, মানে লিডিং ক্যারেক্টার কি করলো, মানে রিজনস ফর দ্য অ্যাকশন অফ দ্য লিডিং ক্যারেক্টার। লিডিং ক্যারেক্টার যে অ্যাকশনটা নিল, যে কাজটা করলো, এটা এটা জাস্টিফাইড মনে হইতে পারে আপনার কাছে এক ধরনের মিউজিকে, আরেক ধরনের মিউজিক দিলে হয়তো জাস্টিফাইড মনে হবে না। বা এন্ড অফ দ্য মুভি মানে ইসের শেষটা কি হবে মুভির। আমরা অনেক সময় আমাদের মুরব্বীদের দেখতাম, আমরা যখন বড় হচ্ছে আমাদের মুরব্বীদের দেখতাম যে এই 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 ইটার এন্ডটা হচ্ছে হ্যাপি এন্ডিং, এটা হচ্ছে ট্র্যাজিক এন্ডিং, বা এই ধরনের আলোচনা হইতো তাদের ভিতরে। সেইগুলা সবই, সব ব্যাপারেই আপনার মিউজিকের একটা প্রভাব আছে। অর্থাৎ মিউজিক দিয়ে আপনার এক্সপেকটেশনটা চেঞ্জ করবে, আপনার আপনার জাজমেন্টটা চেঞ্জ করবে, আপনার জাস্টিফিকেশন মানে কোনো একটা কাজের জাস্টিফিকেশন জাস্টিফাইড কিনা সেই ব্যাপারটা চেঞ্জ করবে ইত্যাদি। হ্যান্স মিউজিক অল্টার্স দ্য মিনিং অফ, এটা হচ্ছে শেষ কথাটা আর কি, মানে কনক্লুশনটা হচ্ছে এতক্ষণ যা বললাম এটার কনক্লুশন হচ্ছে যে হ্যান্স মিউজিক অল্টার্স দ্য মিনিংস অফ এনি পার্টিকুলার আসপেক্ট অফ দ্য ফিল্ম, মিনিংটাই চেঞ্জ করে দেয়। এবং এটা মানে আমরা তো গতদিন যারা ছিলেন তারা জানেন যে আমরা কিভাবে দেখছি যে যখন নির্বাক চিত্র ছিল তখন সমস্ত ইমোশন গুলো শুধু মিউজিকের থ্রুতেই দেওয়া হতো। এবং গ্রাম বাংলায় যে যাত্রা হইতো এক সময়, যাত্রা বা ইসে সবখানে হইতো না, কোনো কোনো জায়গায় যে যে জায়গায় হইতো, কনজারভেটিভ পকেট গুলাতে হইতো না, যেমন সিলেট টিলেট এগুলাতে যাত্রা অকল্পনীয় ছিল, কিন্তু অন্যান্য জায়গায় হইতো। তো যেখানে যাত্রা হইতো সেখানে জানেন যে একটা মিউজিকের ব্যাপার থাকে, মানে খুব সাসপেন্স বা খুব কঠিন কথা, বা একটা ঢং করে একটা আওয়াজ করলো করে তারপরে একটা কেউ ঢুকলো মঞ্চে, মানে অ্যান্ড সো অন। জানেন যারা একটু মানে এগুলো নিয়ে পড়াশোনা করছেন অথবা দেখছেন। তো বলতেছে যে পার্টিকুলার অ্যাসপেক্ট অফ ফিল্মে আপনার আপনার মিনিংটাই চেঞ্জ করে দিবে মিউজিক দিয়ে। এখন এটা নিয়ে বলতেছেন একজন অ্যানাবেল জে কোহেন, তার লেখা থেকে বলতেছেন, মিউজিক ডাজ more than echo or provide a counterpart to a concept already present in the film. মানে শুধুমাত্র একটা ইকো বা একটা প্রতিধ্বনি, মানে যা হচ্ছে ইসের, যা হচ্ছে সেটাই আর একটু ডিপেন্ড বা একটু ডিপার বা একটু এনহ্যান্স করতেছে, এরকম ব্যাপার না। মিউজিক একটা বলতেছেন, তার চেয়ে বেশি বলতেছেন। মিউজিক ক্যান অলসো direct attention to an object on the scene and establish emotionally laden interfaces about that object. কোন একটা পার্টিকুলার অবজেক্ট এর থেকে আপনার অ্যাটেনশন ড্র করতে পারে, এবং ইমোশনালি লেডেন মানে ইমোশন মানে আবেগ, আবেগ ভারী, আবেগ ভারী একটা করতে পারে আপনার অ্যাবাউট দ্যাট অবজেক্ট, ওই অবজেক্ট সম্বন্ধে। মিউজিক হাইটেন্স দ্য সেন্স অফ রিয়েলিটি অফ অর অ্যাবজর্পশন ইন ফিল্ম। দুইটা কথা বললেন, হাইটেন্স দ্য সেন্স অফ রিয়েলিটি অফ অর অ্যাবজর্পশন ইন ফিল্ম, একটা একটা ছবির রিয়েলিটি, বাস্তবতার, বাস্তবতার সেন্সটা, বাস্তব যে ব্যাপারটা, যে বাস্তব ব্যাপারটা যে সত্যি হচ্ছে। মানুষ কখন কাঁদে একটা জিনিস দেখে, ধরেন সিনেমা দেখে কাঁদতেছে অথবা হাসতেছে, কখন? সে যখন এটাকে রিয়েলিটি মনে করতেছে এক ধরনের, এবং এটার সাথে ইনটিউন যদি আমরা বলি, তো সেটাকে হাইটেন মানে সেটাকে তীব্রতর করে মিউজিক। এবং অ্যাবজর্পশন ইন ফিল্ম, অ্যাবজর্পশন মানে আপনি জগৎ ভুলে যাবেন, আপনার অন্য, আপনার বাসায় কি ক্রাইসিস আছে, আপনাকে বাজার করে নিয়ে যেতে হবে, কথার কথা বলতেছি আমি,
বা কালকে হসপিটালে যাইতে হবে, সবকিছু আপনি ভুলে যাবেন, ভুলে যেয়ে আপনি ওইটার ভিতরে আসেন, এখন পার্ট অফ ওইটা আর কি, যা দেখতেছেন আপনি। পারহেপস বাই অগমেন্টিং অ্যারাউজাল, তখন বলতেছেন সম্ভবত বাই অগমেন্টিং অ্যারাউজাল, অ্যারাউজাল মানে উত্তেজনা বা ইমোশন গুলাকে অ্যারাউজ, কি বলবো বাংলা খুঁজে পাইতে হচ্ছে, অ্যারাউজালের বাংলা কি, হ্যাঁ? চট করে আসতেছে না মাথায়। অ্যারোজাল বুঝেন তো, মানে এই ধরেন কোন একজন মানুষ যখন, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, যখন যখন যৌন উত্তেজনা বোধ করে সেটাকে আমরা অ্যারাউজাল বলি। তো এরকম অন্যান্য জিনিসের অ্যারাউজাল আছে, ধরেন ইমোশনাল বা অন্য একটা একটা দিক বা সেটা আর কি। তো সে তাকে উত্তেজিত করা, ইনসাইট বা এক্সাইট করা, সেটা সেটা মিউজিকের দ্বারা বাড়ে। অগমেন্ট মানে হচ্ছে যোগ করা, হ্যাঁ, যোগ করা। অ্যান্ড ইনক্রিজিং অ্যাটেনশন টু দ্য এন্টায়ার ফিল্ম কনটেক্সট, এবং আপনার অ্যাটেনশনটা ওই ফিল্মের ভিতরে আপনি কনটেক্সটে আপনার অ্যাটেনশনটা বাড়তে থাকে বা আপনার মনোযোগটা বাড়ে, আপনি দুনিয়া ভুলে যান, ওই ক্যারেক্টারগুলোর সাথে হাসেন, কাঁদেন, কষ্ট পান, খুশি হন। অ্যান্ড ইনঅ্যাটেনশন টু এভরিথিং এলস, ইনঅ্যাটেনশন মানে অন্য সবকিছুর প্রতি আপনি অমনোযোগী হয়ে যান, এমনকি নিজের পাশে বসে থাকা নিজের বাচ্চাদের কথা হয়তো আপনার মনে থাকে না, তাই না? মানে আমি যেটা বলছি যে এটা আমি 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 কিন্তু তখন রিলিজিয়াস ছিলাম না, কিন্তু আমি খেয়াল করতাম যে মানে প্রথমত হচ্ছে যে সিনেমা হলে যখন ঢুকতাম, একটা সিনেমা চলতেছে, ধরেন 10 মিনিট পরে ঢুকছি আমি, প্রথমত মিউজিকটা এত কানে লাগতো প্রথম কয়েক কয়েক মানে মুহূর্ত বা মিনিট বলেন যাই বলেন, যে এই লোকগুলা মানে এটাকে আনন্যাচারাল লাগতেছে না, যে কন্টিনিউয়াস একটা মিউজিক চলতেছে, সেটা চড়াই উতরাই চলতেছে, ঢং করে বাজতেছে, কোনো অবাক হওয়ার ব্যাপারে, দুঃখের সময় একটা করুণ পচানো সুর, মানে কি বলে ওই ইসের ভায়োলিন বা ওই ধরনের কিছু একটা বাজতেছে, এগুলো তো বাইরের থেকে যখন কেউ ঢুকতেছে তার কাছে খুবই আনন্যাচারাল লাগতেছে। হাউ ইজ ইজ ইট পসিবল যে মানুষগুলো এই থেকে ন্যাচারাল মনে করে এর ভিতরে আছে? আপনি 10 মিনিট বসেন, আপনি ইউ আর পার্ট অফ ইট। এবং ওই যে বলছি যে আপনি তার পায়ে পাড়া দিয়ে চলে যেতেছেন, একটা মানুষ ঢুকবে যেন সিট, ভিতরের দিকে সিট, সে গ্লুড ওই ওই স্ক্রিনে, সে চিন্তাও মানে খেয়ালও করতেছে না যে আপনি তার পায়ে পাড়া দিতেছেন বা তার একটু সরা দরকার, পাটা গুটানো দরকার, আপনি যাবেন ভিতরে, একদম অন্য জগতে সে বসবাস করতেছে। এই কথাটাই আর কি আরেকভাবে বলতেছেন এনারা। তো বলতেছেন যে ইনঅ্যাটেনশন টু এভরিথিং এলস, আর বাকি সবকিছুর প্রতি আপনার অমনোযোগ। কি খাইতে এই পপকর্নের নিয়ে ঢুকে না মানুষ, মানে আমাদের দেশে নতুন হয়েছে, আমেরিকায় যখন আমরা প্রথম 82 সালে আমি একটা সিনেমা দেখতে এসে গেছিলাম, হলে গেছিলাম, নতুন রিলিজ করা সিনেমা, মানে ওই বাড়ি রিলিজ করছিল, আমি আমার ওয়াইফ আমার ছেলে আমরা গিয়ে সিনেমা দেখতে ঢুকছিলাম, এরকম বিশাল সাইজের বাল্টি সাইজের পপকর্নে ঢুকে কি খাইতেছে ওইটার দিকেও খেয়াল থাকে আর খালি মুখে ঢুকাইতেছে আর কি, বুঝছেন না, গ্লুড হইলো স্ক্রিনে। এরপরে আরেকজনের কথা বলতেছেন, আরেকজন এখানে যার লেখার থেকে উদ্ধৃতি দিচ্ছেন, তার নাম হচ্ছে, জার্মান নাম বোঝা যাচ্ছে, জার্মান সুইডি ওই জার্মান সুইস ওই ধরনের ভাষার কোন নাম, মুনস্টারবার্গ suggested that the psychological process underlying film were more similar to those of music than to visual art or drama। যা দেখতেছেন ভিজুয়ালি, যা দেখতেছেন বা যে ড্রামা, তার চেয়ে মিউজিকের হচ্ছে সাইকোলজিক্যাল প্রসেস আন্ডারলাইং ফিল্ম মানে সিমিলার টু দোজ অফ মিউজিক, মিউজিকের সাথে বেশি সিমিলার, which on the surface might seem more similar, মানে সারফেসে আপনার মনে হচ্ছে যে ভিজুয়াল আর্ট অথবা ড্রামা, সেটা দিয়েই আপনার সাইকোলজিক্যাল প্রসেসটাকে আপনার ভিতরে যে ইম্প্যাক্ট রাখতে চাচ্ছে সেটা রাখতেছে, কিন্তু অ্যাকচুয়াল এফেক্ট রাখতেছে হচ্ছে মিউজিক দিয়ে, বা মিউজিক যেটা, সেটা মিউজিকের যে এফেক্টটা সেটাই আপনার ভিতরে লঙ্গার লাস্টিং, বা সেটাই আপনার ভিতরে স্থায়ী হবে, বা সেটাই আপনাকে তাড়িত করবে। সোজা কথা, এক্সপেরিমেন্টাল এভিডেন্স সিন্স দেন has shown that music influences the interpretation of film। একটা ছবি দেখলেন বা একটা সিনেমা দেখলেন বা একটা নাটক দেখলেন, তার ইন্টারপ্রিটেশন, সেটা কিভাবে নিলেন, আপনি পজিটিভ নিলেন না নেগেটিভ নিলেন, সেটার প্রতি সেন্ট্রাল যে ক্যারেক্টার যা বললো তার প্রতি সহানুভূতি আসলো নাকি সেটার প্রতি আপনি ডিসএগ্রি করলেন, অ্যান্ড সো অন, মানে যা কিছু হইলো আর কি একটা একটা থিয়েটারে, একটা মুভিতে আপনার সামনে, বা যা আপনার ভিতর দিয়ে ঘটে গেল। তো বলতেছেন যে ইনফ্লুয়েন্সেস দ্য interpretation of film narrative and that the music becomes integrated in the memory with the visual information, এবং মিউজিকটা আপনার মেমোরিতে ইন্টিগ্রেট হয়ে আপনি বোঝেন বা না বোঝেন, মনে রাখেন বা না রাখেন। এই জন্য এই জন্য এই আমাদের এই অঞ্চলে এককালে হলিউডই ছিল, এখন আর সেটা নাই, তারপরেও হলিউডে গান আছে,
মানে হলিউড মুভিগুলোতে সাউন্ড ট্র্যাক বা প্লেব্যাক থাকে এখনো, বাট নায়ক নায়িকা গায় না আর কি। এটা সো আনন্যাচারাল যে এটা আস্তে আস্তে তারা এটা থেকে বাইর হয়ে আসছেন নায়ক নায়িকার গাওয়া গাওয়ির থেকে। কিন্তু আমাদের দেশের মুভি বা ইভেন কি নাটকে, এমনকি নাটকেও দেখা যাবে যে আম, আপনার নাটকটার অনেক বছর পরে আপনার একটা গান ওই নাটকে ছিল, সেটা দিয়ে আপনার মনে পড়লো যে সিনটা এরকম ছিল এবং আমি এরকম ফিল করছিলাম। হ্যাঁ, এই ব্যাপারগুলা বলতেছেন আর কি এখানে। শেষ, এই সাবহেডিংটা শেষ। এখনকারটা হচ্ছে ইম্পর্টেন্স অফ মিউজিক ইন দ্য অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি। এটা তো আপনারা প্রতিনিয়ত খেয়াল করেন যে কোনো একটা অ্যাডভার্টাইজ দেখছেন, আসলে খেয়াল করে দেখেন যে কোনো একটা অ্যাডভার্টাইজ, সেটা হারপিকেরই হোক, টয়লেটেরই হোক, অথবা টুথপেস্টেরই হোক, মিউজিক নাই এরকম দেখছেন? আসলে কোনো না কোনো ফর্মে মিউজিক আছে দেখবেন। মিউজিক নাই অ্যাডভার্টাইজ কানে লাগবে আপনার যদি শোনেন। তো বলতেছেন যে মিউজিক ইজ ইনভলভড ইন মুড ইনডিউসমেন্ট, আপনার ভিতরে মুড আনবে। মুড আনবে যেমন, মুড আনার কি প্রয়োজনটা কি আছে? মুড আনার প্রয়োজন আছে, হ্যাঁ মুড আনার প্রয়োজন আছে। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে আহ, বিকাশ দিয়ে আপনি খুব সহজেই সব বিল দিতে পারেন। এই জিনিসটা দেখাইতে গিয়ে আমি একটা ছোট্ট নাটক টাইপের বা একটা ছোট্ট কথোপকথন বা একটা ডায়লগই করলাম, বাবা মেয়ের ডায়লগ অথবা বন্ধু বন্ধুর ডায়লগ, একজনের খুব কষ্ট, আরেকজন কত সহজে সবকিছু করতেছে। তো ওইখানে দেখবেন আপনি 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 খেয়াল করে দেখবেন যে মিউজিক কিন্তু ব্যবহৃত হচ্ছে। বা এই ধরনের ব্যাপারগুলো, যেগুলা পদ্মা সেতু, কি একটা জানি দেখলাম একবার, পদ্মা সেতু দিয়ে কিছু একটা অ্যাডভার্টাইজ করতেছে যে পদ্মা সেতু দেখা যাচ্ছে এই সামথিং, কিন্তু ভর্তি মিউজিক, মানে মানে আগাগোড়া মিউজিক। আচ্ছা, and that it affects behavior and preference in a variety context, এবং আপনার বিহেভিয়ার এবং প্রেফারেন্স কে চেঞ্জ করে দিবে মিউজিক। তো বলতেছেন মিউজিক ডাজ ইনফ্লুয়েন্স হোয়াট প্রোডাক্টস দে উইল সিলেক্ট, আপনি কোন প্রোডাক্ট সিলেক্ট করবেন এটাও মিউজিক দিয়ে ইনফ্লুয়েন্স করা যায় বা করা হয়। বিকজ অফ দ্য প্রফাউন্ড ইম্পর্টেন্স অফ মিউজিক ইন ইনফ্লুয়েন্সিং দ্য মুডস অফ পিপল, মানুষের মুড চেঞ্জ করার জন্য, মানুষকে কোনো একটা জিনিস করতে, করার মুডে নিয়ে আসার জন্য, কোনো একটা জিনিস কেনার মুডে নিয়ে আসার জন্য মিউজিকের ইনফ্লুয়েন্স, গভীর ইনফ্লুয়েন্স মিউজিকের, এটা গভীর, মানে এফেক্টটা গভীর। দ্য অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি অলসো রিলাইজ হেভিলি আপন মিউজিক, যেটা বললাম আগেই। দে আর, মানে আমি তো ধরেন 20 বছর আগের শোনা একটা অ্যাডভার্টাইজ এখনো মনে আছে আমার, মিউজিক থেকে মনে আছে। বা যে সে এপি 15 কেশ তেল বলে একটা ছিল, একটা আছে, আমি জানি না এখনো আছে কিনা। মানে এপি মানে আয়ুর্বেদিক ফার্মেসি বা আয়ুর্বেদিক ফার্মেসি এরকম কিছু, তাদের 15 এই কেশ, কেশ তেল বা কেশ তৈল যাই বলেন, ওইটার একটা অ্যাডভার্টাইজ বিটিভিতে দেখাইতো তখন। আমার তো 2001-এর পরে, মানে মানে অন্তত 20 বছর আগের তো বটেই, তারও বেশি আগে। একটা কার্টুন দিয়ে একটা অ্যাডভার্টাইজ দেখাতো, আমার তো এই গানটা এখনো মনে আছে। মানে এই যে এফেক্টটা আর কি, মানে আপনি আপনার মনে ওই এপি 15 কেশ তেলটা আছে। পসিবলি আমি যদি কোনোদিন চুলের জন্য তেল কিনতাম আর একদম জিরো থেকে যদি শুরু করতাম, হয়তো আই উড হ্যাভ গন ফর ইট আর কি। বা এটাই হয়তো কিনতাম। আমেরিকাতে বহু অ্যাডভার্টাইজ আপনি দেখবেন, আমি আমি যখন আমেরিকা যাইতাম ফ্রিকোয়েন্টলি, ধরেন দাঁত সাদা করে একটা জিনিস, আমি তখন কনসিয়াসলি চিন্তা করি নাই, কিন্তু দাঁত সাদা করে একটা হোয়াইট প্লাস একটা জিনিস ছিল, মানে একটা ক্রিম টাইপের ছিল, দাঁত মাজার পরে ওইটা দিয়ে আবার একটু দাঁতগুলা ঘষবেন তাহলে সাদা হবে। জাস্ট অ্যাডভার্টাইজ দেখে আমি কিনছি, কেউ আমাকে বলে নাই যে এটা কাজ করে বা এটা এটা রিয়েলি কাজ করে বা ই করে, আমি ইউজও করি নাই তেমন একটা, বাট কিনে ফেলছি আমি। সেই সেই এফেক্টের কথা বলতেছি আর কি এখানে। মিউজিক ডাজ ইনফ্লুয়েন্স হোয়াট প্রোডাক্ট দে উইল সিলেক্ট, মানে একটা কাস্টমার, কনজিউমার আর কি, স্টাডিজ অ্যান্ড কনজিউমার্স ইন্ডিকেট দ্যাট, মিউজিক ই করে যে কোন প্রোডাক্ট আপনি চুজ করবেন। আচ্ছা গেল, they use the best musical lyrics to seduce people into buying their products, মিউজিক তো বটেই এবং লিরিক, কথাগুলা সেরকম ই করবে আপনার, সেই সমস্ত কথাগুলা আপনার চুজ করবে, বা সেই সমস্ত লিরিক গুলা চুজ করবে টু সিডিউস পিপল ইনটু বাইং দেয়ার প্রোডাক্টস। মানুষকে সিডিউস করা মানে কি, মানুষ সিডিউস কথাটার ভিতরে কিন্তু একটা আহ, আহ, মানে ইনফ্লুয়েন্সের ব্যাপার আছে বা পটানোর ব্যাপার আছে। সিডিউসের বাংলা শব্দ আবার হাতড়াইতে হবে। পটানোর ব্যাপার আছে বা একটা করাপ্ট করার ব্যাপার আছে, মানে ইউজুয়ালি আপনি এটা করতেন না, কিন্তু এটার ইনফ্লুয়েন্সে আপনি এটা করলেন, এই এই সেন্সটা আছে। সো আপনাকে এমন ভাবে গানটা বা মানে অ্যাডভার্টাইজিং এর গানগুলা লিরিক গুলো এমন ভাবে সেট করলো যে আপনি এমনিতে হয়তো জিনিসটা কিনতেন না, কিন্তু এখন আপনি এটা শুনে কিনলেন বা এটা দেখে কিনলেন এই। আচ্ছা, এখানে একজনের কথা, ইএম ব্র্যান্ড,
তার একটা এই সুপার মার্কেট সম্বন্ধে একটা এই ইসের কথা বলতেছেন। তার এগুলো সব বইয়ের রেফারেন্স আছে, আমি আর সবকটা কিন্তু বলতেছি না আমি আপনাদের, মানে জাস্ট টাইম বাঁচানোর জন্য সব রেফারেন্স আমি বলতেছি না, কিন্তু আপনারা চাইলে রেফারেন্স গুলো চেয়ে নিতে পারেন বা নিজেরা বইটা কিনতে পারেন, কিনে রাখতে পারেন কাছে। তো এখানে বলতেছেন যে সুপার মার্কেট সম্বন্ধে বলতে গিয়ে বলতেছেন, মিউজিক ইন সুপার মার্কেট বলতে এই কথা নিয়ে বলতে গিয়ে বলতেছেন, ইজ বলে এখন কোটেশনটা শুরু হলো, ডিজাইন টু মেক শপিং মোর এনজয়েবল। এটা আমরা বুঝি না? আমরা বুঝি, কিন্তু আজকালকার যে সুপার মার্কেটের কনসেপ্টটা তো আগে ছিল না বাংলাদেশে। এখন তো ধরেন আপনার সিএসডি, আমরা ক্যান্টনমেন্টের ভিতরে সিএসডি তে একসময় বাজার করতে যাইতাম, একটা স্বদেশী চেতনা থেকে যাইতাম, কারণ ওইখানে অনেক জিনিস দেশি পাওয়া যেত বা পাওয়া যেত। যাই হোক, কিন্তু ওইখানে দেখবেন যে সারাক্ষণ মিউজিক বাজতেছে। হ্যাঁ, সারাক্ষণ মিউজিক বাজতেছে, আপনার মনেই হবে না যে আর্মির মতো একটা কাঠখোট্টা অর্গানাইজেশনের একটা অর্গানাইজেশন দ্বারা পরিচালিত বা তাদের জন্য মেন্ট একটা শপিং ইসে গেছেন আপনি, এটা মনে হবে না। খুবই মানে গান চলতেছে, সব রোমান্টিক বা কি বলবো, মানে সফট মিউজিক বা অ্যান্ড সো অন, মানে অন্য যেগুলো সবখানে চলে সেগুলো চলতেছে। তো বলতেছেন কি হয়, শপিং কে মোর এনজয়েবল করে। শপিং এনজয়েবল মানে শপিং ফর দ্য সেক অফ শপিংও করে মানুষ একটা মিউজিকের ইসে। মানে হয়তো কেনার দরকার ছিল দুইটা জিনিস, আপনি আটটা জিনিস নিয়ে ঘরে ফিরলেন। তার কারণ আপনি ওই ওই এনভায়রনমেন্টটা এনজয় করতেছেন, ওই আইল গুলাতে হাঁটতে আপনার ভালো লাগতেছে, একটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। অ্যান্ড পারহ্যাপস টু হেল্প ডিস্ট্রাক্ট অ্যাটেনশন ফ্রম দ্য টোটাল কস্ট অফ দ্য শপিং কার্ট ফুল অফ মার্চেন্ডাইজ এবং মার্চেন্ডাইজ আপনার, এবং আপনি আপনার এই যে শপিং কার্টে ভরে ফেলতেছেন আর এগুলো যে কত পয়সা চলে যাচ্ছে এটা নিয়ে আপনি খুব আর বদার থাকেন না। তখন আপনার ভিতরে একটা সুখ সুখানুভূতি থাকে, যেটা আপনাকে ওই আপনার পার্সে যে হবে টান পড়বে ওইটার দুঃখের কথাটা বা ওইটার দুঃখের সম্ভাবনাটা বা কষ্টের সম্ভাবনাটাকে ভুলায় দেয়। কেয়ারফুলি সিলেক্টেড মিউজিক প্রুফস, এটা সবই কোটেশন পড়তেছে কিন্তু আমরা এখন, একজন একজন ভদ্রলোকের কোটেশন, এম ব্র্যান্ড তার নাম। তার বইয়ের নাম হচ্ছে মডার্ন সুপারমার্কেটস অপারেশন, সুপারমার্কেট অপারেশন। মডার্ন সুপারমার্কেট গুলা কি করে কাজ করে, কি করে সেগুলার করে, সেটা সেটা নিয়ে তার লেখালেখি। বইটার নাম হচ্ছে এটা, বা লেখাটার নাম হচ্ছে এটা। সাকসেসফুল ইন ক্রিয়েটিং এ প্লেজেন্ট রিল্যাক্সড অ্যাটমসফিয়ার ইন হুইচ টু শপ। প্লেজেন্ট এবং রিল্যাক্সড অ্যাটমসফিয়ার, কেয়ারফুলি সিলেক্টেড মিউজিক প্রুভস হাইলি successful in creating a pleasant রিল্যাক্সড অ্যাটমসফিয়ার ইন উইচ টু শপ। আপনার ওয়েস্টার্ন মল গুলাতে দেখবেন সারাক্ষণ একটা কিছু বাজতেছে, আবার দোকানগুলোর ভিতরে নিজস্ব একটাই থাকে। তারপরে আরো বলবেন পরের দিকে, মানে চাইনিজ রেস্টুরেন্টে থাকে, বা যেখানে আপনাকে আপনাকে সিডিউস করার ব্যাপার আছে, আপনাকে ইনফ্লুয়েন্স করে আপনাকে একটা প্লেজার বা প্লেজেন্ট একটা অ্যাটমসফিয়ারের অনুভূতি দিয়ে আপনার পকেট থেকে টাকা বের করে নেওয়ার চিন্তা ভাবনা আছে। এগুলা আসলে এগুলা আমরা এদের এদের কমোডিটি কি, এসব নিয়ে যারা গবেষণা করে তাদের কমোডিটি হচ্ছে আপনার মস্তিষ্ক। তারা কিন্তু আপনার মস্তিষ্ককে নিয়ে করে কি বলে, মস্তিষ্ক হচ্ছে তাদের গবেষণার বিষয়। এখানে কোনটা ঢুকাইলে কিভাবে আপনি বিহেভ করবেন, কি কিনবেন কি কিনবেন না, মানে এটা পড়লে আপনার গাটা মানে গায়ে মানে গায়ের লোম দাঁড়ায় যাবে যদি আপনি বোঝেন যে কি চলতেছে আপনাকে নিয়ে, আপনার মন মানুষকে নিয়ে কি চলতেছে আর কি। আপনার এই মন মানুষটা অন্যের হাতে একটা খেলনার মতো কাজ করে আর কি। আমি ওই হামজা ইউসুফ, ওনার কাছে আমি অনেক কিছু শিখছি, যদি উনি বিদাতি বা উনি মাঝহাবি বা উনি সুফি ইনক্লাইনেশন আছে, কিন্তু জীবনে যখন প্রথম দিনের পথে হাঁটতে শুরু করি ওনার কাছে অনেক কিছু শিখছি। বিকজ দিনের বাইরে মানে জীবনের সাথে রিলেট করার ব্যাপারগুলোতে ওনারা ইনি আর কি পার্টিকুলারলি খুব ভালো ছিলেন। বা আমাদের আমাদের দেশের যারা সবচেয়ে বড় আলেম তারা হয়তো ওই সব জিনিসগুলো নিয়ে অত পড়াশোনা করেন না, অথবা ওইসব জিনিসগুলো নিয়ে অত চিন্তা করেন না। যে জন্য কিন্তু অনেকেরই মনে হতে পারে যে হামজা ইউসুফের মতো, যারা হামজা ইউসুফ তারপরে আব্দুল হাকিম মুরাদ, এদের একটা গ্রুপ আছেন আর কি, আহমদ থমসন, এরা কিন্তু একটু বেদাতি, একটু সুফি ইনক্লিনেশন আছে, কিন্তু জীবন ঘনিষ্ঠ জিনিসগুলা বা জীবনের ব্যাপারগুলো নিয়ে অনেক পড়াশোনা এদের। আমি দেখছি আর কি, যে আহমদ থমসন যেমন দাজ্জাল দ্য এন্টিক্রাইস্টের কথা আমি বলি, এই বইটা তো আমার জীবন চেঞ্জ করে দিচ্ছে বলতে পারেন, একটা টার্নিং পয়েন্ট আমার লাইফে। তো এরকম হামজা ইউসুফের অনেক কিছু। তো হামজা ইউসুফ একটা ওই যে অ্যাডউইক নিয়ে একটা কথা বলছে, অ্যাডউইক একটা ম্যাগাজিনের নাম অ্যাকচুয়ালি,
ওই আমেরিকাতে। তারা কিভাবে মানুষের ব্রেন নিয়ে এই করে যে তাদের তো প্রথম কথা হচ্ছে যে সময় কত, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, তাই না? এর ভিতরে এই মেসেজটা আপনার ব্রেনের ভিতরে ঢুকাইতে হবে। ফাস্টেস্ট কিভাবে ঢুকানো যায়, কিভাবে আপনাকে মানে পার্মানেন্ট ইমপ্রেশন রাখা যায় আপনার ব্রেনে, যেন আপনি এটা ভুলতে না পারেন, এইগুলো নিয়ে তাদের গবেষণা। এবং এগুলো যদি পড়েন আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে তারা মানুষের ব্রেন নিয়ে খেলামেলা করে। একটা উদাহরণ দিচ্ছি আমি, আমার মনে পড়লো সেই জন্য যে যদিও এখানে কিছুটা বড়দের কথা আসবে, মানে এটা তো লাইফের একটা অংশ। আমাদের দেশে চলতেছে এগুলো, আমাদের দেশে চলতেছে, উই রিয়েলাইজ অর নট সেটা হলো অন্য কথা। আমাদের আমাদের অ্যাডভার্টাইজমেন্ট গুলাতেও সেম জিনিস, কিন্তু আমাদের গুলো একটু ক্রুড আর কি, আমাদের গুলো ফাইনার না অত। তো এখানে বলতেছে আমেরিকানদের একটা অবসেশন বলেন অথবা ফ্যান্টাসি বলেন, এটা হচ্ছে আমেরিকান মেল যারা তাদের টু হ্যাভ রিলেশন উইথ নার্সেস। এখন কোন একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাইতে গিয়ে কোনোভাবে একটা ইউনিফর্ম পরা নার্সের ছবি ওইখানে বা নার্সকে ঢুকানো যায় না ওখানে। যেমন ধরেন দুধের একটা অ্যাডভার্টাইজমেন্ট করছে, ইউএসটি মিল্ক বা আপনার প্যাস্টুরাইজ মিল্ক, কোন একটা দুধের অ্যাডভার্টাইজমেন্টের ব্যবস্থা করছে, মানে মুভি বা টিভিতে বা সিনেমায় বা যাই হোক, ওই রকমের ক্লিপ আর কি। এখন এখানে একটা নার্সের অবতারণা করা যাইতে পারে, কিন্তু মাস্ট না, তাই না? দুধের সাথে নার্সের কি সম্পর্ক? দুধ খাবে বা একটা বাচ্চা দেখাইতে পারে বা কোনো একটা কিছু দেখাইতে পারে বা ফার্ম দেখাইতে পারে বা অন্য কিছু। কিন্তু ওইখানে অ্যাডভোকেটের কথা বলতেছেন হামজা ইউসুফ যে কোনোভাবে একটা নার্সের ছবি ঢুকাই দিবে এখানে, যে একটা নার্স ইনভলভ আছে এই দুধ খাওয়ার প্রসেসটাতে। এইটা ওই যে সাবকনশিয়াস যে ইসে যে অবসেশন আছে অথবা যে ফ্যান্টাসি আছে টু হ্যাভ এ রিলেশন উইথ এ নার্স ইন ইউনিফর্ম, ওইখানে হিট করে। এবং এই এটা মক্ষম ভাবে কাজ করে। আপনি চিন্তা করছেন যে কিভাবে তারা মানুষের মন নিয়ে, মানুষের মস্তিষ্ক নিয়ে তারা গবেষণা করে, এবং মস্তিষ্কগুলো মানে অঙ্কের ফ্রেমে বাঁধে আর কি, যে আপনাকে এইটা করলে আপনার এই রিয়েকশন হবে, আপনি এইটা কিনবেন, এইভাবে বিহেভ করবেন অ্যান্ড সো অন। এগুলো আমরা রিয়েলাইজ করি না। গানটা কিন্তু এক্স্যাক্টলি সেটা, গানের একটা স্বরলিপি যদি দেখেন আপনি, ইটস জাস্ট ম্যাথমেটিক্স। আপনি দেখবেন কোন নোটের পরে কোন নোট আসবে, এটা দিয়ে কিন্তু আপনার মনের উপর কি রিয়াকশন হবে। এটা যারা শয়তানের চর সুরকার যারা, তারা কিন্তু এটা রিয়েলাইজ করে, তারা এটা বোঝে ফ্রম এক্সপেরিয়েন্স, ফ্রম আপনার থিওরি বা ইসের থেকে বোঝে। যে জন্য একজন মানুষের গান বা সুর রচনা করতে গেলে তার শুনতে হবে এমন কোনো কথা নাই। বিটোভেন কিন্তু আহ, মানে গানে শুনতেন না, কিন্তু উনি তো শ্রেষ্ঠ ই সৃষ্টি করে গেছেন, তাই না? যাই হোক, আমরা যে মনে করি যে আমি আমি আগে বলছি, যেটা আবার রিপিট করতেছি, আমরা মনে করি যে মিউজিক খুব সুকুমার বৃত্তি। একটা একটা কথা আমি বলছি যে আমরা ছোট থেকে বড় হয়েছি শুনে এই কথাটা, যে যারা ফুল এবং মিউজিক ভালোবাসে না তারা অনায়াসে মানুষ খুন করতে পারে। অর্থাৎ এগুলা সুকুমার বৃত্তি বা মাইন্ড সফটেনিং এর জন্য, সুরুচির জন্য, সফটনেসের জন্য, কাইন্ডনেসের জন্য এসেনশিয়াল এলিমেন্ট ফুল এবং মিউজিক। বাস্তবে আমি যেটা দেখছি, বলছি আপনাদেরকে আগেও, কেউ কেউ জানেন, বাস্তবে আমি দেখছি ঠিক তার উল্টাটা। যারা সবচেয়ে ক্রুয়েল জাতি তারাই মিউজিক এবং ফুলকে বেশি ভালোবাসে। আমি দুইটা উদাহরণ দিছি, দুইটা দেশে আমি গেছি এবং দুইটা দেশে আমি রিয়েলাইজ করছি। একটা হচ্ছে জার্মানি, একটা হচ্ছে ফ্রান্স, এই কি বলে, জাপান। জার্মানি এবং জাপান, জাপানিজ যে নেশন এবং জার্মান যে নেশন, তাদের দেখবেন, আপনি যারা জার্মানিতে গেছেন স্পেশালি, একটু ওরা তো একটু ভালোভাবে লিভিং, যেটা সুন্দরভাবে বাঁচে, মানে ওদের বাসাগুলা সাধারণত ইনার সিটি স্লাম হয় না, একটু শহর থেকে বাইরে হয়, একটু ল্যান্ডেড প্রপার্টি থাকে, সামান্য হইলে একটা কোর্টিয়ার থাকে সামনে একটা। তো জার্মান বাসায় আপনি ইনভ্যারিয়েবলি দেখবেন যে সেখানে বাগান আছে, ফুলের বেড আছে, এবং ক্লাসিক্যাল মিউজিকের সূতিকাগার বলি না আমরা একটা কথা, সেটা হচ্ছে জার্মানি। এই যে সুবার্ট, মোজার্ট থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত মিউজিক গুলা, যেগুলা সিম্ফনি বলেন বা বলেন, এগুলার জন্মস্থান হচ্ছে জার্মানি। আবার জাপানে গেলে দেখবেন প্রতিটি এই ফুলের ব্যাপারটা দেখবেন যে যার একটু স্কোপ আছে তারই বাসার সামনে বা বাসায় ফুলের আয়োজন আছে, ফুলের গাছ আছে, ফুলের টব আছে বা এন্ড সো অন। আর মিউজিকও দেখবেন আপনার এনএইচকে, তাদের যে ন্যাশনাল টেলিভিশন জাপানের, 5 মিনিট ব্রেক যদি থাকে, 2 মিনিট ব্রেক থাকে, দেখবেন ওখানে একটা ক্লাসিক্যাল মিউজিক চালাই দেওয়া হয়েছে। এবং তারা ক্লাসিক্যাল মিউজিকের খুব, মানে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক আর কি, এটা খুব সমঝদার তারা। তা আমি তো দেখি উল্টাটা, মানে যারা খুন করে, যারা খুনি নেশন, খুনি সত্তা যাদের, তারাই মিউজিক বেশি পছন্দ করে। মিউজিক শুনলে মানুষের মানে উল্টাটা আর কি, মানে মিউজিক মানুষের সুকুমার বৃত্তি জাগায় বা মানুষকে সফট করে বা মানুষকে করে,
যে মিউজিক শুনে সে খুন করতে পারে তা না, যে খুন করে তার মিউজিকের দরকার আছে, তার ফুলের দরকার আছে। এটা আমার রিয়েলাইজেশন, প্র্যাকটিক্যাল লাইফের রিয়েলাইজেশন দেখে আমি মনে হয়েছে যেটা। আচ্ছা আসেন আমরা একটু আগাই। তো বলতেছেন যে studies also provide evidence that features such as humor, sex, color, and music in commercial can directly influence our attitude. মানে এই ধরনের জিনিস যদি অ্যাড করা হয় কমার্শিয়ালি, হিউমার, একটু একটু রস, সেক্স, অফকোর্স এটা বাংলাদেশের, আপনি রিয়েলাইজ করেন আর না করেন, বোঝেন বা না বোঝেন সেটা আলাদা জিনিস। বাংলাদেশেই এখন যে সমস্ত অ্যাডভার্টাইজ কোনো না কোনো ফর্মে, তো হিউমার আছে কিনা জানি না, হিউমারও থাকে কিন্তু সেক্সটা তো অবশ্যই আছে। এটা একদম এসেনশিয়ালি, যে জন্য দাড়ি শেভ করার রেজরের অ্যাডভার্টাইজও মেয়ে থাকে, বা আপনার ছেলেদের আফটার শেভের অ্যাডভার্টাইজও মেয়ে থাকে। মানে এটা তো একটা একটা অবিচ্ছেদ্য অংশ আর কি এখন অ্যাডভার্টাইজার। আপনি রিয়েলাইজ করেন বা না করেন সেটা আলাদা কথা। কালার, রঙের সিলেকশন, রঙের সিলেকশন করবে, এবং রঙের সিলেকশন সাংঘাতিক এফেক্ট থাকে মানুষের উপরে। রঙের পারফেক্ট যদি সুন্দর হয়। আর আরেকটা হচ্ছে মিউজিক এর ব্যবহার ডিরেক্টলি ইনফ্লুয়েন্স আওয়ার অ্যাটিটিউড। এটা থেকে আমাদের অ্যাটিটিউডের উপর ডিরেক্ট ইনফ্লুয়েন্স আছে এই জিনিসগুলো ব্যবহার করলে। যেমন আমি এই যে বললাম, এই যে দুধের অ্যাডভার্টাইজে নার্সের ইনক্লুশন বললাম, সেটা যেমন একটা ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করে এবং সাবকনশিয়াস লেভেলে করে। যে কিনতেছে, যে দেখতেছে, সে রিয়েলাইজও করে না যে এটা তার একটা ফ্যান্টাসির সাথে কিভাবে রিলেটেড এবং কিভাবে তার এই ফ্যান্টাসির জায়গায় টোকা দিল এটা, এবং সে সেই দুধ, ওই ব্র্যান্ডের দুধটাই কিনবে। পাশে আটটা দুধ আছে ধরেন, হয়তো কোয়ালিটিতে উঠেছে বেটার, কিন্তু এখানে কোনো নার্সের রোল নাই বা নাই সেটার তুলনায় আর কি। মানে এইভাবে আর কি। শুধু এটা না, এটা আমি একটা জাস্ট র মাথায় আসলো, অ্যাডভিকের একটা কথা শুনতেছিলাম। অ্যাডভিক সম্বন্ধে ওই হামজা ইউসুফ লম্বা বক্তৃতা দিছিলেন, যে কিভাবে, আরো বলছিলেন, এগুলো আমি বললাম না থাক। মানে ফ্ল্যাশিং যেটাকে বলে, কিভাবে তারা একটা সুযোগে একটা ফ্ল্যাশিং করে এবং আপনার ব্রেনে ওটা থেকে যায়। এটার অর্থ দেখে নেন আপনার ডিকশনারিতে, এটার মানে কি। যাই হোক, ফ্ল্যাশিং এর একটা বিশেষ মানে আছে। আচ্ছা, ফর ইনস্টেন্স, জেরাল্ড জে গন্ড of the University of British Columbia, Canada university teacher, has shown through his experiments on human subjects that when people hear music while being exposed to a product, the music can directly affect their product preferences. এটা আগে বলছি, আরেকজনের কথা শুনলাম যে কোন প্রোডাক্টটা কিনবেন এটা একটা মিউজিক ইনফ্লুয়েন্স করতে পারে। যে দুইটা প্রোডাক্টের ভিতরে এটা কিনলাম এটা কিনলাম না, মানে একটাতে এই মিউজিকটা একই জিনিস ধরেন, জাস্ট ফর ফোন কোম্পানি ধরেন, কথার কথা, ভার্চুয়ালি তেমন কোনো ডিফারেন্স নাই এ এন্ড বি এর ভিতরে, কিন্তু একটা অ্যাডভার্টাইজের ভিতরে কিভাবে মিউজিকটা ইউজ করলো তার উপর আপনি তো এর জন্য অপ্ট করবেন রাদার দেন বি আর কি। এই কথাটা এটা আগে শুনছি আমরা, বা আবার আরেকজন বলতেছেন আর কি। তো ভেরি লিটল প্রোডাক্ট ইনফরমেশন, নর্থ আমেরিকান কমার্শিয়াল গুলোতে বলতেছেন, নর্থ আমেরিকাতে যেসব কমার্শিয়াল গুলো প্রোডাক্টের ইনফরমেশন খুব কম থাকে। ইনস্টেড দে আর কম্প্রাইজড মেইনলি অফ স্টিমুলাই, স্টিমুলাসের প্লুরাল, স্টিমুলাই মানে উত্তেজক বস্তু থাকে ওইটাতে, বা উদ্রেককারী বস্তু, কোন একটা ফিলিং উদ্রেককারী বস্তু বা ব্যাপার ম্যাটেরিয়াল থাকে, দ্যাট ক্যান অ্যারাউজ ইমোশন, যেটা আপনার ভিতরে আবেগকে বের করে নিয়ে আসবে। অ্যারাউজ কথাটা মানে মানে আবেগ, আবেগ জেনারেট করবে। অ্যারাউজাল পড়লাম না একটু আগে, বললাম আমরা। সাচ এজ মিউজিক অ্যান্ড কালার্স, কি থাকবে, মিউজিক এবং কালার থাকবে। মানে আসলে প্রোডাক্ট সম্বন্ধে খুব বেশি কিছু আপনাকে বললো না, এনায় বেনায় কিছু গান বললো বা কোনো কোনো জিঙ্গল বা কোনো একটা এবং তার সাথে আপনার কালার এবং মিউজিক থাকবে অনেক। ব্র্যাকেটে অ্যান্ড আদার ভিজুয়াল ইমেজারি সাচ এস ফিমেল মডেলস, যেটা আমরা বলে ফেলছি অলরেডি আমাদের দেশের অ্যাডভার্টাইজ কথা বলতে গিয়ে বলছি, এবং অন্যান্য ভিজুয়াল ইমেজারি থাকবে, যেমন মেয়ে মডেলটা থাকবে ওখানে। ইন্টারেস্টিংলি, ইন ওয়ান অফ গন্স এক্সপেরিমেন্ট, যার কথা বললেন জেরাল্ড জে গন্ড, ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটির টিচার, among all the subjects in study who made the choice of the product based on their preferred music, 91% were not even aware that the preferred music was involved in influencing their decision. যারা কিনেন
সুপার মার্কেটে কিনতেছেন বা অন্য জায়গায় কিনতেছেন, একটা প্রোডাক্ট কিনতেছেন, যাদেরকে ইনফ্লুয়েন্স করা হয়েছে তাদের 91% রিয়েলাইজও করেন নাই যে তার পছন্দনীয় একটা টিউন বা একটা মিউজিক বা একটা সুর এই অ্যাডভার্টাইজমেন্টে ছিল, যে প্রোডাক্টটা উনি কিনছেন সেটার ভিতরে রিয়েলাইজও করেন নাই। মানে এতই অ্যাবজর্ব থাকবেন বা এতই অসচেতন ভাবে মাথার ভিতরে ঢুকে জিনিসটা। বা this could be partly due to the fact that their ego people have their ego, which is a result of their attempt to think well of themselves. হুম? মানে তারা যে ইনফ্লুয়েন্সড হন, তারা নিজেদেরকে খুব, যে কোনো মানুষই আমরা আমরা মনে করি না এগুলোতে আমার কোনো এফেক্ট হয় না। এটা আমরা খুব কমনলি শুনি না জিনিসটা, যে আমারে তুমি এগুলো দিয়ে ভুলাইতে পারবা না, এগুলোতে কোনো এফেক্ট হয় না। মানে এই জিনিসটা আমরা নিজেদের সম্বন্ধে ভাবতে খুব ভালোবাসি, আমাদের এগুলো হবে না। ইভেন মদ সম্বন্ধে একটা কথা আছে না, যে মদ খাও কিন্তু মাতাল হয় না। মানে আমি তো মাতাল হই না, মানে পাড় মাতাল যে সেও বলবে, মানে পারলে বলবে আপনাকে যে না 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 আমি তো আই নো মাই লিমিট, আমি কোনোদিন মাতাল হই না, বা এই ধরনের ব্যাপার আর কি। ডিউ টু দ্য কগনিটিভ বায়াস, পিপল ট্রাই টু কনভিন্স দেমসেলভস and the researchers that their minds cannot be manipulated. এই যে বললাম কগনিটিভ বায়াস, মানে নিজের সম্বন্ধে একটা উচ্চ ধারণা পোষণ করে মানুষ, নিজে কিভাবে কোন একটা জিনিসকে পারসিভ করে সেটা সম্বন্ধে, বা কিভাবে তার উপর এফেক্ট হয় সেটা সম্বন্ধে তার একটা একটা বায়াস থাকে। সে নিজেকে সুপিরিয়র মনে করে, নিজেকে এইসবের ইনফ্লুয়েন্সের মুক্ত মনে করে, বা নিজেকে ওইরকম পার্সোনালিটি মনে করে, সবাই মনে করে, সবাই নিজে নিজের ইস্যু মনে করে। মাত্রাটা হয়তো ভ্যারি করতে পারে। এটা প্রায় আমরা শুনি না যে আমার আই নো মাই লিমিট, আমি জানি কখন স্টপ করতে হয়, আমাকে মদ খায় না আমি মদ খাই, অথবা আমাকে আমাকে এটা ইনফ্লুয়েন্স করে না আমি এটা করি। সিগারেট আমি জাস্ট এই লিমিটেড একটা বা দুইটা খাই, আমাকে কোনো সিগারেটের, আমি কখনো সিগারেটের দাস হব না। যে মানুষগুলো দাস তারাই কিন্তু এই কথাগুলো বলে। এবং আমি তো অহরহ শুনছি এই ধরনের কথা, গানের ব্যাপারে শুনছি, সিনেমার ব্যাপারে শুনছি, মদের ব্যাপারে শুনছি, সিগারেটের ব্যাপারে শুনছি। মানে প্রত্যেকেরই আমাদের নিজেদের সম্বন্ধে একটা হাই ইমপ্রেশন থাকে আর কি। অ্যান্ড দ্যাট দে অলওয়েজ মেক রেশনাল ডিসিশনস, এবং আমরা সবসময় যুক্তিযুক্ত ডিসিশন নিতে পারি। অর্থাৎ আমরা মানে আমাদের হৃদয়ের যন্ত্রটা কারো কেউ ম্যানিপুলেট করতে পারে না, এটা বলতে আমরা পছন্দ করি, বা এটা ভাবতে আমরা পছন্দ করি। এরপরে বলতেছেন যে আরেকটা রিজন হইতে পারে যেটার জন্য আমরা অত কনসিয়াসলি বুঝি না, সেটা হচ্ছে মিউজিক কুড বি, আচ্ছা, মানে এটা বলতেছেন যে দ্যাট মিউজিক সামটাইমস অ্যাক্টস অন সাবকনশিয়াস এন্ড সাবলিমিনাল মেসেজ। সাবকনশিয়াস অবচেতন, সাবলিমিনাল মানে হচ্ছে চেতনার শেষ বাউন্ডারিতে। অর্থাৎ আপনি অচেতন হয়ে যান নাই, কিন্তু আপনি প্রায় অচেতন একটা অবস্থায়, এই সময়ে আপনাকে এই এই লেভেলে মিউজিক আপনাকে ম্যানিপুলেট করে, বা আপনার আপনার ইসে ঢুকে, আপনার মাথায় ঢুকে। এইটাও একটা কারণ যে আপনি আনঅ্যাওয়্যার থাকার, আপনি যে রিয়েলাইজ করলেন না যে এটাতে কিছু হচ্ছে। হ্যাঁ ঠিক, যে কোনো সিডাকশনে কিন্তু সেরকমই, যে কোনো করাপ্ট করা মানুষকে যখন করাপ্ট করে, একদম একটা কথা বললে কিন্তু আহ একদম একটা কথা বললে কিন্তু মানুষ সেটাকে হয়তো নিবেন না, বা সেটাকে রিয়েক্ট করবে, বা সেটা প্রোটেস্ট করবে। জাস্ট ফর এক্সাম্পল, মেয়েদের যে ফুসলানো হয়, আমি কথাটা খারাপ একটা কথা ইউজ করলাম, আর কোনো টার্ম আমি পাচ্ছি না। সরাসরি যদি কেউ বলে যে আমি তোমাকে, একটা মেয়েকে এসে প্রপোজ করি যে চলো লেটস গো টু বেড, সে একটা থাপ্পড় লাগাই দিবে জুতা খুলে। কিন্তু কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে, ভ্যালেন্টাইন্স কার্ড দিয়া, ফুল পাঠায়া, চকলেট পাঠায়া, আস্তে 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 ইঞ্চিং করে যারা সিডিউস করে তারা। অ্যান্ড দেন একদিন ওই মেয়েটা নিজেই হয়তো প্রপোজ করে লেটস গো এন্ড চেক ইন সামওয়্যার আর কি। এই যে ব্যাপারটা বলতেছি আমি, যে সাবকনশিয়াস এবং সাবলিমিনাল সে মেসেজটা পাঠায়। অনেক সময় একটা কথা, যেমন কবিতায় যে কথা, আগেও বলছি আপনাদের, কবিতায় যে কথা বলা হয়, প্রেমপত্রে যে কথা বলা হয়, অথবা নাটকে যে কথা বলা হয়, অথবা গানে যে কথা বলা হয়, এই কথাটা যদি একটা বাংলা সেন্টেন্স হিসাবে আহ একটা ছেলে একটা মেয়েকে বলে, বা একটা মেয়ে একটা ছেলেকে বলে, অত্যন্ত অড একটা সিচুয়েশন হবে, বা হয়তো একেবারেই মানে টলারেট করবে না কেউ। কিন্তু এই কথাটা যখন একটা গানের মাধ্যমে, একটা কবিতার মাধ্যমে, একটা প্রেমপত্রের মাধ্যমে, একটা নাটকের মাধ্যমে, একটা উপন্যাসের মাধ্যমে যখন আপনার ভিতরে ঢুকাই দেওয়া হচ্ছে, তখন আপনার কাছে ইট সাউন্ডস ফাইন, কোনো সমস্যা নাই, আপনার কাছে কিছুই লাগে না।
এটা আগেও বলছি, আবারও বলতেছি, এটা আমাদের চেক করার ব্যাপার আছে। প্রতিনিয়ত আমরা নিজেদের চেক করব যে আমরা তো সিরিজ হচ্ছি না এভাবে, আমরা তো আমরা তো হয়ে যাচ্ছি না। আমি এটা বলি, মানে খুব র ভাবে বলি আমি যে আহ, আপনার আজ থেকে 200 বছর আগে যখন ব্রিটিশ কলোনির আন্ডারে ছিলাম আমরা, ব্রিটিশ কলোনি ছিলাম আমরা, ব্রিটিশ কলোনিয়াল পাওয়ারের আন্ডারে আমরা ছিলাম। আগেও বলছি, আগেও অনেকবার বলছি বা বারবার বলছি, বারবার বলার কথা এটা। সেই জন্য কলোনিয়াল এরিয়াতে আপনি চিন্তা করেন, মানে এই যে এইসব জায়গার মানুষকে ব্রিটিশরা চাবুক মারছে, নীল চাষ করাইছে, চায়ের বাগান করাইছে, বা কত কিছু করেছে, কত অত্যাচার করছে। কিন্তু এটা কি শুনছেন কখনো যে ধরেন একজন বাঙালি কৃষক, তার বেডরুমে একজন ব্রিটিশ সাহেব ঢুকতে পারছে, জবাই করে ফেলবে একদম ধরে, তাই না? এরকম ছিল না আমাদের সমাজটা? তাই ছিল যে আমাদের একজন বাংলাদেশি, ধরেন একজন মুসলিম, তার তার ফ্যামিলির মানে বেডরুমে একটা ব্রিটিশ সাহেব ঢুকবে, ঢুকে তার বউয়ের সাথে গল্প করবে, এটা কল্পনা করা যায় না? জবাই করে ফেলবে একদম। এইখানে সব লিমিট জানতো সবাই। আপনি জানেন আফগানিস্তানের কথা আমি বলছি, যে আফগানিস্তান থেকে ওই যে যখন ব্রিটিশরা পালাইতে হইলো একবার, 15,000 প্লাস বা 17,000 কোনো 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 বর্ণনায়। স্টার্ট অফ দ্য স্টোরি কি, একটা একটা অফিসার নাকি একটা মেয়ের দিকে অন্যভাবে তাকাইছিল, এখান থেকেই বিদ্রোহটা শুরু হয়। ওই 15,000 17,000 যাই হোক, তারা ওই জালালাবাদ ক্যান্টনমেন্ট পর্যন্ত পালায়ে গেছিল। ওদের ভিতর থেকে মাত্র একজন প্রাণে ফিরতে পারছিল, বাকি সবাই রাস্তায় মেরে ফেলছে। কেন? কলোনাইজেশন বা দখল করাটাও হয়তো কিছু সময়ের জন্য টলারেট করছে, কিন্তু যখন তাদের মেয়ের দিকে তাকাইছে বা মেয়েদেরকে একটা ইঙ্গিত দিছে, খারাপ কিছু শুনছে, তখন সেই জাতি আর সেটাকে টলারেট করে নাই। বাঙালিরা মোরাল সেরকমই ছিল। আপনারা এখনকার কথা বাদ দেন, আমি আগের কথা বলতেছি। আপনারা গ্রামাঞ্চলে যারা গেছেন, একটু সম্ভ্রান্ত ফ্যামিলিতে দেখবেন বাইরের কারো ভিতর বাড়িতে প্রবেশাধিকারই ছিল না। আমি নিজে দেখছি, আমার দাদির বাড়িতে কাচারি ঘর, টঙ্গি বলে সিলেটি ভাষায়, সেটা পর্যন্ত বাইরের মানুষ, এর ভিতরে কোনো কোনো একটা একটা গ্লিমস দেখারও কারো কোনো উপায় ছিল না। একটা এক নজরে দেখবে যে ভিতর বাড়িটা কেমন দেখতে, ঘর না বাড়ি বলতেছে, ভিতরের বাড়ি আঙিনা সহ ভিতরের যেটা, সেটা যে দেখতে কেমন, সেটা যে একটা গ্লিমস দেখবে, সেটারও কোনো উপায় ছিল না। এরকম কনজারভেটিভ ছিল আমাদের ফ্যামিলি। আজকে আপনার বেডরুমে, আপনার টিভি সেটে মাইকেল বল্টন কিন্তু আপনার ওয়াইফের দিকে তাকায় বলতেছে, ক্যান আই টাচ ইউ দেয়ার? কেন? আপনার কাছে এটা, এই কথাটার মর্মার্থ আপনার ব্রেনে ঢুকে না, বিকজ এটা সুগার কোট করে আসতেছে, এবং এটা একটা মাধ্যম ধরে আসতেছে, এবং একটা মিউজিকের মাধ্যমে আসতেছে, একটা এন্টারটেনমেন্টের ফর্মে আসতেছে। আপনি এটার মর্ম কথাটা রিয়েলাইজও করেন না যে কি বলল সে। সেও সাহেব, কিন্তু সেও ব্রিটিশ সাহেব বা ইংলিশ সাহেব বা মানে ওয়েস্টার্ন সাহেব, যাই হোক। আহ সে আপনার ওয়াইফকে ফিজিক্যালি দেখতেছে না, কিন্তু আপনার ওয়াইফ তাকে দেখতেছে, এবং তার চোখে চোখ রেখে সে বলতেছে, ক্যান আই টাচ ইউ দেয়ার? আপনার কাছে এটা কিছু লাগে না? এই কথাটা আমি বলতেছি, যে অত্যন্ত গর্হিত কোনো একটা ব্যাপারকে, বা যে কথাটা এমনিতে বলা যাইতই না, সেটা যখন মিউজিকের মোড়কে করে আপনার সামনে দেওয়া হয় বা আপনাকে বলা হয়, তখন কিন্তু আপনার কাছে জিনিসটা তেমন গর্হিত মনে হয় না। আপনি জিনিসটাকে হজম করেন, অথবা আপনি জিনিসটার সাথেই যান। হজম শুধু না, হজম করলে একটু নেগেটিভই আসে, যে হজমের ভিতরে একটা মানে জোর করে খাওয়া বা মানে অনিচ্ছা সত্ত্বে খাওয়ার একটা আছে, ইচ্ছা অনিচ্ছা সত্ত্বে না, আপনি ইচ্ছা মানে জ্ঞানতই তার সাথে চলতে থাকেন। তার কারণ আপনার কাছে এটা আর ওইরকম গর্হিত কিছু না। আচ্ছা, এরপরে বলতেছেন, আর একটু আগাই আমরা, এক কথা বলতেছেন যে there is scientific evidence for this which will be discussed in detail in the section on role of music in the suicide among youth। মানে ইয়াং পোলাপানের আত্মহত্যার ব্যাপারে মিউজিকের যে রোল, এই সেকশনের আন্ডারে আরো ডিটেলস আলাপ করবেন, এখানে আর করলেন না। ইন দ্য এন্ড, জেরাল্ড গন সাজেস্ট টু অ্যাডভার্টাইজার্স, মানে অ্যাডভার্টাইজারদেরকে সাজেস্ট করতেছেন উনি, এরা যে সবসময় আপনাকে উদ্ধার করতে গিয়ে আপনার ওয়েলফেয়ারের জন্য এসব রিসার্চ করছে তা না, এটা অন্য সাইডের হয়ে করছে রিসার্চ। অর্থাৎ যারা সেলার, যারা বিক্রি করবে, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা ক্যাপিটালিস্ট, তাদের জিনিসগুলা কিসে কাটতে হবে সেই অংশের হয়েও তারা কাজ করছে। যেটা আমি অ্যাডভোকেটের কথা বললাম, সেটা সেই অংশের হয়ে কাজ করা। দ্যাট দে রিচ দেয়ার ভিউয়ার্স থ্রু ইমোশনালি অ্যারাউজিং ফিচার্স। উনি ওনার ক্লায়েন্টদেরকে, অর্থাৎ যারা ক্যাপিটালিস্ট এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদেরকে বলতেছেন যে ইমোশনালি অ্যারাউজিং ফিচারের মাধ্যমে তাদের ভিউয়ারের কাছে পৌঁছাতে বলতেছেন, সাচ এজ মিউজিক, সো অ্যাজ টু ম্যানিপুলেট অ্যান্ড ইনফ্লুয়েন্স দেয়ার চয়েস অফ প্রোডাক্টস। এর মাধ্যমে
তারা কি কিনবে কি কিনবে না বা কোনটা কিনবে এটা ম্যানিপুলেট করা যাইতে পারে বা এটা ইনফ্লুয়েন্স করা যাইতে পারে। এটা উনি সাজেস্ট করতেছেন কাদের? অন্য পার্টিকে করতেছেন, ভিকটিমদের না। যারা যারা লাভবান হবে তাদেরকে সাজেস্ট করতেছেন এইভাবে। আচ্ছা, এরপর একটা স্টাডি মানে ইসের কথা বলতেছেন, লয়োলা ইউনিভার্সিটির এক টিচারের, রোনাল্ড মিলম্যান, রোনাল্ড মিলম্যান। আচ্ছা, it was demonstrated that when slow music was played in the aisle of supermarket, যেটা খুব টিপিক্যালি যারা ওয়েস্টে থাকছেন তারা জানেন, সুপারমার্কেট গুলাতে, আমাদের দেশে এটা আছে, চালু আছে। আমি তো বললাম ইসের কথা, সিএসজির কথা বললাম, আমার নট শিওর ঢাকা শহরের যেগুলো চালু এগুলাতেও আমার মনে হয় মিউজিক শুনছি আমি, স্বপ্ন বা এই ধরনের জিনিসগুলোতে, এই ধরনের আউটলেট যেগুলো আছে, হ্যাঁ মিউজিক শুনছি আমি। তো স্লো মিউজিক ওয়াজ প্লেড, তখন বলতে সেলস ওয়ার 38.2% হায়ার। যখন স্লো মিউজিক প্লে করা হয় সুপারমার্কেটের আয়েলগুলা মানে সারিগুলা, যে রোগুলাতে আমরা হাঁটি বা যে এইগুলাতে মাঝখানে যে জায়গাটা থাকে আর কি, যেটাতে আমরা হাঁটি, সেটাতে যখন মিউজিক প্লে করা হয়, সফট মিউজিক, হ্যাঁ স্লো মিউজিক, খুব ধুমধাড়াক্কা না আর কি, পোচানো বা ক্লাসিক্যাল মিউজিক বা ওই ধরনের জিনিস বা রবীন্দ্রসঙ্গীতের একটা সুর, সেলস ওয়ার 38.2% হায়ার, 38.2% বেড়ে গেছে সেলস, বিক্রি, অ্যাজ কম্পেয়ার টু সেলস ওয়েন সিমিলার বাট ফাস্ট মিউজিক ওয়াজ প্লেড। ও আচ্ছা, এটা নো মিউজিকের সাথে না, ফাস্ট মিউজিকের সাথে। ফাস্ট মিউজিক প্লে করলে যতটুকু সেল হয়, বিক্রি হয়, স্লো মিউজিক কি করলে, সুদিং স্লো ক্লাসিক্যাল মিউজিক টাইপের যে ইগুলা ওইগুলা করলে 38.2% বেড়ে যায় বিক্রি। When the customers who were exiting the supermarket were questioned, তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে, যারা বের হয়ে যাচ্ছেন, অনেক সময় সার্ভে দেখবেন সুপারমার্কেট, বিদেশে দেখবেন, প্রায় দেখবেন যে কোথাও একটা মেয়ে দাঁড়ায় আছে একটা কাগজ কলম নিয়ে, আপনাকে জাস্ট দুইটা প্রশ্ন করতেছে, আগে পারমিশন নিচ্ছে যে করতে পারবে কিনা, আপনি বলেন করো বা সার্ভে, তখন আপনাকে প্রশ্ন করতেছে, দেখবেন যে এরকম আছে। 1/3 of the shoppers were not aware that there was any kind of music being played. 1/3 বায়ার বা বাজার করছে যারা, ক্রেতা যারা, তারা তারা বোঝেই নাই বা জানেও না বা অ্যাওয়্যার না বা সচেতন ছিল না যে কোনো রকম মিউজিক ছিল এখানে। And 29% of the shoppers completely denied the fact that there was any music played in the market, এবং 29%, প্রথমে বললেন 1/3 আনঅ্যাওয়্যার বললেন, মানে আচ্ছা খেয়াল করি নাই মিউজিক পাচ্ছে কি না পাচ্ছে, আর 29% কি কমপ্লিটলি ডিনাইড, অস্বীকার করছে যে ওখানে কোনো মিউজিক ছিল। এটা দিয়ে কি বোঝাচ্ছেন, এই 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 লেখক কি বোঝাচ্ছেন, যে তারা অ্যাবজর্বড হয়েছিল জিনিসটার ভিতরে, এমন ভাবে তাদের ভিতরে ঢুকেছিল বা তারা সেটার ভিতরে ঢুকেছিল, ইমার্স ছিল, ডুবে ছিল, যে তারা রিয়েলাইজও করে নাই যে সেখানে কোনো মিউজিক ছিল। উল্টা তারা তর্ক করতেছে যে না, কোনো মিউজিক ছিল না, কিন্তু ওইটার ইনফ্লুয়েন্সে তারা তাদের অজান্তেই অনেক জিনিসপত্র কিনে এখান থেকে বাইর হয়েছে আর কি। এটা হচ্ছে কথা। এগেন, as pointed out in the previous study, this study affirms that the majority of the customers were unaware, বেশিরভাগ কাস্টমার বোঝেনি নেই, অসচেতন ছিলেন, বেখেয়াল ছিলেন, that their minds were being manipulated by music, তাদের মনটাকে নিয়ে যে খেলনালা করা হয়েছে মিউজিক দিয়ে। এটাই বললাম আর কি, যে এখানে তাদের এক্সপেরিমেন্টের বিষয় হচ্ছে আমাদের চিত্ত, আমাদের মস্তিষ্ক, আমাদের অন্তর, এটি নিয়ে তারা খেলানালা করে। এটি নিয়ে তারা শপে বৈশা বা কি বলে ল্যাবরেটরিতে বৈশা তারা আগে করে যে কোনটার এফেক্ট আপনার উপর কেমন হবে এবং কি জন্য হবে, এগুলো সব তাদের মুখস্থ। শয়তানের কুটোচাল আর কি, সোজা কথা। শয়তান আমাদের উইকনেস গুলো জানে না, জানে। শয়তানের তো মানে ইনি এখানে বলছেন না যে মানে সেই সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত শয়তানের ট্রিক গুলো কিন্তু সেম সেম দুর্বলতার পথ ধরে কিন্তু সে আপনার ভিতরে ঢুকে, কয়েকটা কয়েকটা মাত্র জিনিস আছে যেটাতে ঢুকে আপনার ভিতরে, সেই সেই জিনিসগুলাই আর কি, এবং সেগুলো সে খুব ভালো জানে এবং তার চররাও খুব ভালো জানেন। আচ্ছা, এই যে কথাটা বললেন যে মেজরিটি অফ দ্য কাস্টমার, যে তাদের তাদের যে ম্যানিপুলেট করা হইলো, তাদের মাইন্ড গুলাকে যে ম্যানিপুলেট করা হলো, ম্যানিপুলেট কথাটা খুব ইম্পর্টেন্ট এখানে। এটাকে যে টুইস্ট করা হলো, নাড়াচাড়া করা হলো, অথবা আপনার কি বলবো, যা না তা করানো হইলো তাকে দিয়ে, তার মনকে দিয়ে, তার মনের ভিতরে সেই এফেক্ট গুলা তৈরি করা হইলো। It can also be deduced that advertisers use music to sell their product
while lying about their actual worth and quality. তাদের অ্যাকচুয়াল ওয়ার্থ আসলে এটা কেনাটা কতটুকু জরুরি বা কতটুকু অর্থবহ সেটা, অথবা কোয়ালিটিটা কত ভালো সেটা সম্বন্ধে আইদার লুকায়ে অথবা মিথ্যা কথা বলেও পার পেয়ে যাচ্ছে মিউজিকের মাধ্যমে। মিউজিক দিয়ে আপনাকে অসচেতন করে, আপনাকে সম্মোহিত করে, বিমোহিত করে, যেটা আমরা আগেও পড়ছি। এখানে আরেকটা আসপেক্ট পড়লাম, যে অ্যাডভার্টাইজিং এর এটা পড়লাম। আগে এন্টারটেনমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে পড়ছি, এখন অ্যাডভার্টাইজিং এর পয়েন্ট থেকে পড়লাম। আমাদের একটা চ্যাপ্টার শেষ হলো, চ্যাপ্টার 3টা শেষ হলো। আমরা আমাদের চ্যাপ্টার 4টা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। দেখি কতক্ষণ সময় আছে, একটু একটু হ্যাঁ কিছু তো যেতে পারবো, 8 মিনিট সময় আছে। এই চ্যাপ্টারটাতে, চ্যাপ্টার 4-এ পানি খাওয়ার এই ব্রেকের সুযোগে দুইটা কথা বলি। একটা চ্যাপ্টার যেহেতু শুরু করতেছি তার আগে আমাদের ভাই আছেন যিনি আমাদের আইসিডি ম্যানেজমেন্টের সাথে, ম্যানেজমেন্টের একজন। উনি বলতেছেন যে অনেকে প্রশ্ন করেন আমার বইগুলা কোথায় কিনতে পাওয়া যাবে, এটা নিয়ে একটু এখানে কথা বলতে বলছেন উনি আমাকে। আচ্ছা, আমার বইগুলা 4টা বই কোঅপারেটিভ বুক সোসাইটি হচ্ছে পাবলিশার। ইসলাম 2000, নিশ্চিহ্ন হওয়ার হুমকির মুখে ইসলামী মূল্যবোধ, অন্য পথের কন্যারা, আর বাংলাদেশের মুসলিম সমাজে বিবাহ নারীবাদ। এই 4টা বইয়ের প্রকাশক বা হচ্ছেন কোঅপারেটিভ বুক সোসাইটি। তাদের একটা দোকান আছে ঢাকা নিউ মার্কেটের ভিতরে, আর তাদের হেড অফিস হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংকের হেড অফিসের ওইখানে মতিঝিলে। ওই 2 জায়গায় পাওয়া যাবে তাদের বই। চিটাঙ্গেও তাদের একটা অফিস আছে, সেখানে পাওয়া যাবে। এছাড়া অন্যান্য জায়গায় পাওয়া যেতে পারে তাদের যে বইগুলো 4টা। বাকি বইগুলোর ভিতরে জেরুজালেম ইন দ্য কোরআন, এটা একটা ট্রান্সলেশন কাজ, পবিত্র কোরআনে জেরুজালেম। এই বইটা তো আমি ডিজাইন করছি। আমি এই বইটার সাথে আমার কোনো সম্পর্ক নাই এখন, বা আমি কখনোই তাদের সাথে টাকা পয়সা বা রয়্যালটির কোনো ব্যাপার ছিল না। তবে কাটাবন বুক কর্নার বলে একটা দোকান আছে কাটাবন মসজিদের নিচে, তারা এই বইটা ছাপায় এখন, সেখানে পাইতে পারেন। যদিও আমি বলবো যে এই বইটা পড়ার কোনো মানে হয় না। এটা বাংলাদেশের একটা পলিটিক্যাল গ্রুপ, তারা ইসলামী পলিটিক্স করে একটা গ্রুপ, তারা প্রোপাগেট করে। এটার ভিতরে গপ্পসপ্প আছে যার সাথে আমি এগ্রি করি না, সেই জন্য আমি বইটা ডিজাইন করছি। গেল বাকি বইগুলোর ভিতরে 2টা বই সবুজ উদ্যোগ পাবলিশ করছে। একটা হচ্ছে মানে আমরা আগে করছিলাম, এখন সবুজ উদ্যোগ করছে। কাজে এইগুলো সবুজ উদ্যোগের অ্যারেঞ্জমেন্টে পাইতে হবে। সবুজ উদ্যোগ যেখানে বই দেয় তাদের কাছে পাইতে হবে। তো সবুজ উদ্যোগের বই ধরেন একজন মুজিব, আমাদের মুজিব ভাই যে উনি তো বিক্রি করেন তার দোকানে আলামিন মসজিদের সামনে। সেই 2টা হচ্ছে তিনি হলেন জিবরিল এবং কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, এই 2টা সবুজ উদ্যোগই করছে। আরেকটা বই আমাদের আমরা ছাপাইছিলাম, সেটা হচ্ছে যে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা। এটা ও মুজিবের কাছে চাইলে পাবেন, বাট এটা আমরা ছাপাইছিলাম সেটারই একটু রেমিনেন্ট আছে। বাকিটা ছাপাবেন বলে 2-4 জন যোগাযোগ করছিলেন। একজন তো এটা এডিট করে ছাপাবেন, কিন্তু উনি ফেসবুক সেলিব্রিটি, কোন একটা প্রকাশনের হয়ে কাজ করেন। উনি তো আমার পারমিশন টারমিশন নিছেন, কিন্তু আজ পর্যন্ত আর কোনো ফলো আপ করেন না। আমি জানি না এটার অবস্থা কি। আমিও বদার করি না, যে আমি তো যা আছে আছে ঠিক আছে চলুক। আর কয়েকটা বই আছে আউট অফ প্রিন্ট, যেমন কয়েকটা বলতে মানে একটা যেমন ধরেন সমকালীন প্রসঙ্গ, এটা আউট অফ প্রিন্ট, এটা আহ, একেবারেই নাই কোথাও। আর আরেকটা বই আমরা সার্কুলেশনটা বন্ধ করে দিছি, সেটা হচ্ছে সভ্যতা সংঘাত আমরা এবং ওরা, বা আমরা ওরা, এরকম কিছু টাইটেলটা। তো আহ, এটা আমরা বন্ধ করছি। তার কারণ হচ্ছে এটা যখন লিখি তখন আমার যে মাইন্ডসেট ছিল তার সাথে আমি এখন ডিসএগ্রি করি, বা অনেক কিছু পরিবর্তন হয়েছে। সেই জন্য আমি মনে করি যে এটা প্রপাগেট করাটা ঠিক না। তো এটা 2-4 কপি পাওয়া যাবে এখানে সেখানে। যারা কোনো গবেষণার জন্য করতে চান তারা হয়তো পড়তে পারেন, এমনিতে এটা পড়াটা অত জরুরি না। এই হচ্ছে মোটামুটি বইয়ের হিসাব বোধহয় হয়ে গেল আমার। আমার তো মনে পড়ে না আর কিছু। মোটামুটি বোধহয় হয়ে গেল যে কটা বই আছে আমার। টোটাল বোধহয় 11টার মতো। 4, 3, 7, 8, 9, 10, 11, আর একটা বোধহয় মিসিং কোথাও। যাই হোক, মনে করতে পারলে বলবো। তো এই মোটামুটি ভাবে বইয়ের হিসাব। কোথায় পাবেন সেটাও বললাম। কোপারেটিভ বুক সোসাইটিতে পাবেন, অথবা মুজিবরের কাছে পাবেন। মুজিবরেরই তো আমরা সবসময় এই গ্রুপে বা ইসে শেয়ার করি তার ফোন নাম্বার, সে বাকিগুলোর হিসাব দিতে পারবে বা খবর দিতে পারবে আপনাদের। আচ্ছা, গেল এটা। আরেকটা ছিল যে গতদিন আরেকটা প্রসঙ্গে এখানে আলাপ হয়েছিল, যেটা নিয়ে আমরা বলছিলাম যে পরে জানাবো, বা এক্সপার্টদের সাথে জিজ্ঞেস করে তারপরে বলবো।
সেই ব্যাপারটাও নাইলে একটু বলি এখানে, সেটা হচ্ছে হিভস করার বাচ্চাদের আইডিয়াল বয়স কি। এখন আমি আপনাদের যেভাবে বললাম যে এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। আমরা আগেও বলছি যে এগুলা আপনার একটা কোনো সেট ই নাই, একটা কোনো সেট ই বলা যাবে না যে এইটাই এইটাই ফিক্স এবং এটার বাইরে হবে না বা এটার ই হবে না। আমার নাতিদের কথা আমি বলছি যে একজনের বয়স, আমি ভুল বলছিলাম ওই দিন, 15 হয়েছে, জাস্ট 15 হইলো, সে তো 18-19 পাড়ায় আছে এখন, বাবার কাছে বাপের কাছে শিখতেছে, একটু 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 করে শিখতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু আরেকজন 16.5 বছর বয়সে কমপ্লিট করলো, সেও তারা বাবার কাছে শিখছে এবং একটু একটু করে শিখছে। ঠিক আছে, মানে এরকম কোনো ব্যাপার নাই। কিন্তু আহ, আমার মেয়েকে আমি জিজ্ঞেস করছিলাম, মেয়ে বলছে শেষ করার সর্বোত্তম সময় 12 বছর হওয়ার মধ্যে, মানে 12-র ভিতরে, তার মতে 12 বছরের ভিতরে শেষ করাটাই হচ্ছে শ্রেষ্ঠ বা সর্বোত্তম হিপস বাচ্চাদের ব্যাপার বলতে। কিন্তু আমি যেটা দেখলাম যে ইব্রাহিম এবং ইয়েহিয়া যেভাবে করতেছে, এটা আমার কাছে খুব ফাইন লাগে। আমি তো মনে করি অনেক ম্যাচিউর, অনেক ই করা, বা তারা রিল্যাক্স করে শিখতেছে, অনেকটা অর্থ বুঝে শিখতেছে, বা তাদের শেখাটা খুব এনজয়েবল মনে হচ্ছে আমার কাছে, রাদার দেন বসে ওই যে দুলতে দুলতে শেখা যেটা আর কি। তো যাই হোক, 12 বছরের ভিতরে বলছে যে তো 7 বছরে শুরু করতে পারে। হ্যাঁ, 7 বছর শুরু করতে পারে। এটা একটা মানে যারা চান যে সন্তান আজীবন ধরে হলেও হিপস্টাই করুক আর দিনের বেসিকটুকু শিখলেই কোনো মতে চলবে, তারা ওই 7 বছরেই শুরু করিয়ে 15, 16, 17 পর্যন্ত করাতে পারেন। এক্স্যাক্টলি এটাই হয়েছে আমাদের আমাদের নাতিদের ব্যাপারে বলতে পারেন যে একজন 16.5-তে শেষ করছে, আর একজন তো এখন 15 বছর, বাট সে 18-19 পাড়ায় আছে এখন, বা কাছাকাছি আছে। এই আর কি মোটামুটি সাজেশন, বাট একটা কোনো হার্ড এন্ড ফাস্টই নাই। এখানে আমরা একটা করব। আমার 13 তারিখে, আগামী 13 তারিখে একটা প্রোগ্রাম আছে, যেখানে আমরা ইনশাআল্লাহ আমাদের মোহাম্মদপুর শাখার রোড ম্যাপটা আমরা বলবো। মানে আমরা তো অনেক ধরনের এক্সপেরিমেন্ট করার পরে আমরা দেখছি যে মাদ্রাসা স্টাইলে আমরা 7 জন হুজুর রেখে, মাদ্রাসা স্টাইলে আলাদা করে হিফজের একটা ঘর রেখে, জায়গা রেখে, সেখানে মানে যেভাবে করা হয়, এতে যেসব গার্ডিয়ানরা আমাদের প্রাথমিকভাবে হিফজ করানোর জন্য পার্সু করছেন, তাড়না দিছেন, তারাই বলতেছেন যে তাদের ছেলেমেয়েরা হয়তো হিফজ করতেছে কিন্তু ইসলাম চলে যাচ্ছে তাদের ভিতর থেকে ভ্যারিয়াস ওয়েতে। একটা হচ্ছে রেসপেক্ট চলে যাচ্ছে ইসলামের প্রতি, এটা জাস্ট একটা মেকানিক্যাল ব্যাপার হয়ে যাচ্ছে হিফজ করাটা, ইসলাম জানার থেকে তারা দূরে বা ইসলামের ভালোবাসা থেকে তারা দূরে সরে যাচ্ছে। আরেকটা হচ্ছে মাদ্রাসা টাইপ অফ এডুকেশন, যেখানে ওই কতগুলো ব্যাপার আছে যেগুলোকে বাদ দেওয়া যায় না আসলে। এখানে যেহেতু বেত ইউজ করতে পারেন না বা বকাবকি করতে পারেন না, এগুলোর উপর নিষেধাজ্ঞা আছে আমাদের দেশে, সেই জন্য এগুলো ইমপ্লিমেন্ট করাও এখানে কষ্ট হয়। এই সব মিলে আমরা নতুন ভাবে রিথিঙ্ক করতেছি হিফজের অনেকটা তিবিয়ানের স্টাইলটা যেভাবে তারা করান সেটার থেকে, বা ওই ধরনের সৌদি আরবে যে স্টাইলে মানে নন রিলিজিয়াস স্টাডিতে যারা থাকে, নর্মাল স্কুলে পড়া ছেলেমেয়েরা যে সিস্টেমে হিপস করে, সেটাকে আমরা ইন্ট্রোডিউস বা ইন্ডিউস করার চেষ্টা করতেছি। সাথে ওই যে নাহিদ হাসান, তার তার সাজেশনে আরবি ভাষাটা কোরআন বোঝার জন্য যেটা, সেটা কিভাবে ইন্টিগ্রেট করা যায়, এইভাবে আমরা 2022 থেকে আহ মোহাম্মদপুর শাখাটা অ্যাটলিস্ট, অন্যগুলো না, সেখানে একদম নতুন একটা ঢালাওভাবে সাজানোর চেষ্টা করতেছি। এইটা নিয়ে একটা প্রেজেন্টেশন থাকবে আগামী 13ই নভেম্বর ইনশাল্লাহ, আগামী শনিবার আর কি, এই শনিবার পরের শনিবার। তো সেটাতে আপনার কেউ যদি জয়েন করতে চান জয়েন করতে পারেন। তারাও দেখলেন যে আমরা কি চিন্তা করতেছি, সেটা তো একটা ওপেন, আমাদের চিন্তা তার লুকানো কিছু না, বা মানে মানে এমন কিছু না যেটা আমরা অন্যদের জানাবো না, সেরকম না। বাট এটা যেহেতু আমাদের সামনে কোনো মডেল নাই, আমাদের সামনে 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 রিয়েল সেন্সে ইসলামিক স্কুলের কোনো মডেল নাই, যেগুলো আছে এগুলো তো আমরা অ্যাডপ্ট করি না বা এগুলোকে আমরা ঠিক মনে করি না। সুতরাং আমরা প্রত্যেকটা স্টেপেই বলতে পারেন যে ব্যালেন্সিং মডার্নাইজেশন, বা শিখে শিখে এক্সপেরিমেন্ট করে এফেক্ট দেখে দেখে আমরা জায়গায় জায়গায় আহ, এগুলাকে রিফর্ম করতেছি বা করতেছি। তো যাই হোক, এটা আমি বললাম জাস্ট হিভস নিয়ে একটা প্রশ্ন করছিলেন গতদিন কেউ এই চ্যাট বক্সে, সেটার প্রসঙ্গে বললাম। তো আমাদের তো সময় এখানে শেষ করে দিলাম। আগামী চ্যাপ্টারটা তাহলে বলে একটু শেষ করি। আগামী চ্যাপ্টারটার নাম, মানে 4 নম্বর চ্যাপ্টারটা হবে মিউজিক মেড মি ডু ইট। আপনারা জানেন ইংরেজি ভাষা সম্বন্ধে যাদের আইডিয়া আছে, যে ইট যখন আমার ইংরেজি ভাষায় বলা হয় তখন আসলে একটা পার্টিকুলার অ্যাক্ট বোঝানো হয়, হ্যাঁ, সেক্সুয়াল ইন্টারকোর্স বোঝানো হয়। যখন আপনার ইসে বলা হয়, মানে শুধু কোন রকম
প্রিফেস সাফিক্স প্রিফিক্স ছাড়া বলা হয় যখন, প্রিফেস না সরি প্রিফিক্স, প্রিফিক্স এবং সাফিক্স ছাড়া যখন বলা হয় তখন এটার মানে ওই একটাই, ইট বলতে একটাই বোঝা হয়। কিন্তু এখানে ইটটাকে উনি একটু একটু বড় করছেন, একটু বড় করে আরো কবিরা গুনাগুলার কথা বলছেন, শুধু একটার কথা বলেন নাই। তো এটা বলছেন এবং মিউজিক আমাকে এটা করাইছে। এটাই হচ্ছে এই বইটার জিস্ট বা একদম কোর অংশ। এটা আমরা আগামী দিন ইনশাল্লাহ শুরু করব। আজকে তো অন্য কথা বললাম, অন্য কথাগুলো ইম্পর্টেন্ট, অন্য কথাগুলো বলার জন্য আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, সেই জন্য আমি বলছি। তা আজকের জন্য আমরা এখানে শেষ করে দিব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।